যেটা বলতে বলতে আসা সেটা হচ্ছে যে আমার অনেক বন্ধুরা ফেসবুকে ঝড় তুলেছেন যে রিপাবলিক বাংলার ময়ূররঞ্জন ঘোষ যে বিষ ছড়াচ্ছে, বিষাক্ত প্রচার করছে সাংবাদিকতার নাম করে। কেন বামপন্থীরা মেইন স্ট্রিমের বামপন্থীরা তার বিরুদ্ধে নীরব? অনেকে লিখছেন হয়তো বলছেন তাদের নিজস্ব সার্কেলে, আড্ডায়, বন্ধু বান্ধবদের কাছে, তাদের উপর যারা আস্থা রাখেন তাদের কাছে, যে মেইন স্ট্রিমের বামপন্থীরা তারা রিপাবলিক বাংলায় যাচ্ছে, চা কফি খেয়ে আসছে, আর সেজন্য তাদের তরফে এই রিপাবলিক বাংলার যে নোংরা, যেটা স্পষ্টতই আমাদের মনে হচ্ছে যে তৃণমূলের প্রশ্রয় করছে, বিজেপির ইন্ধনে করছে। কিছুদিন আগে ময়ূররঞ্জন ঘোষ তার ওয়ালে একটা ছবি পোস্ট করেছেন যে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে তারা মিলিত হয়েছেন, রিপাবলিক বাংলার সাংবাদিকরা, তাদের কিছু কনক্লেভ নাকি কনফারেন্স কিছু একটা ছিল, তারপর মিলিত হয়েছেন। এবং এটা পরিষ্কার যে রিপাবলিক বাংলা কোনো নিরপেক্ষ চ্যানেল নয়, বিজেপির হয়ে প্রচার করছে। এদের ওই মালিক সুভাষচন্দ্র বিজেপির সাংসদ। এছাড়াও 2016 থেকে 2024, বোধহয় 24, ইলেকট্রাল বন্ড থেকে যে হিউজ টাকা বিজেপি বছরে তুলেছে, সেই টাকা বিজেপি মিডিয়ার পেছনে খরচ করছে। ময়ূররঞ্জন ঘোষদের মতন অনেক সাংবাদিক, অ্যাঙ্কার, ময়ূররঞ্জন ঘোষ তো এখন আর সাংবাদিক না, ফিল্ডে নিশ্চয়ই সাংবাদিক আছে, ডিজিটাল মাধ্যমে, ফোন মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে খবর সংগ্রহ করছেন, অ্যাঙ্কারের ভূমিকা আছে। যাই হোক, সাংবাদিক তার বিজেপির পক্ষে যারা প্রচার করছেন, বন্ধুরা যারা বলছেন মেন স্ট্রিমের বামপন্থীদের নেতৃত্ব কর্মী, তারা রিপাবলিক বাংলার বিরুদ্ধে কিছু বলছে না, তাদের খোঁজ খবরে একটু ঘাটতি রয়েছে। কারণ ইতিমধ্যে ছাত্র নেতা সৃজন, সরাসরি সিপিআইএম এর সৃজন, সিপিআইএম রাজ্য কমিটির সৃজন, শতরূপ, গতকাল দেখলাম পলাশ দাস, রিপাবলিক বাংলা সম্পর্কে যা বলার, তাদের সাংবাদিকদের যা বলার তারা বলেছে। কি করে আমার বন্ধুদের চোখ এড়িয়ে গেছে বুঝতে পারছি না। এবং তৃণমূল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। দিল্লি থেকে তৃণমূলের কাছে সিগন্যাল আছে যে তোমরা চালিয়ে ফেলো, এবং সমাজের যে দুরবস্থা, যার জন্য কেন্দ্রীয় সরকারের অর্থনীতি, কেন্দ্রীয় সরকার দায়ী, এই রাজ্যের সরকারও দায়ী। কৃষকদের যে দুরবস্থা, পশ্চিমবঙ্গের আলু চাষিরা বিপর্যস্ত, পশ্চিমবঙ্গের অন্যান্য চাষিরা যারা ধান চাষ করেন, যারা সবজি চাষ করেন, সকলেই বিপর্যয় মুখোমুখি। কৃষি ক্ষেত্র কমে যাচ্ছে। কলকারখানার শ্রমিকদের কথা তো ছেড়েই দিলাম, তৃণমূল সরকার লেবার কমিশন পথটাকেই বোধহয় তুলে দিয়েছে। এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। মালিক পক্ষের বলছে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে হবে, শ্রমিকদের তাই কাজ করতে হচ্ছে। সরকার যেখানে 5,000 10,000 টাকায় বেকার ছেলে মেয়েদের নিয়োগ করছে, সেখানে এখানে বেসরকারি মালিকরা তো শোষণ করছেই। আমরা দেখেছি উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গে তৃণমূল সরকার কি নিদারুণ ব্যবহার করেছে। 2 টাকা 3 টাকা মজুরি বৃদ্ধি প্রস্তাব এসছে মালিকদের পক্ষ থেকে, সরকার পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি, ধর্মঘট হয়েছে। ওখানে অবশ্য দুজনে মিলে তাসটা খেলছে উত্তরবঙ্গে, বিজেপি এবং তৃণমূল। একটা সমঝোতা আছে যে উত্তরবঙ্গের সিটগুলো, যেহেতু ওখানে
সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যাটা বেশি, প্রান্তিক মানুষের সংখ্যাটা বেশি, শিল্প টিল্প কম, একেবারে গায়ে গতরে খাটতে হয় মানুষকে, খেটে কঠোর একটা ভৌগোলিক এলাকা ওটা, কঠোর সংগ্রাম জীবন সংগ্রাম চালাতে। তো সেই এলাকায় বিজেপি তৃণমূলের একটা বোঝাপড়া আছে। অভিষেক ব্যানার্জিকে ধরা হবে না, মমতা ব্যানার্জিকে ধরা হবে না। নিউজ পেপারে খবর আছে যে মাদক দ্রব্য করতে গিয়ে তৃণমূলের এরা ধরা পড়েছে। মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের অফিসে ধর্ষণের মতন ঘৃণ্য কাজ কারবার হয়েছে। সর্বত্রই যত দুষ্কর্ম হচ্ছে সারা রাজ্য জুড়ে, সেখানে তৃণমূল জড়িত, এবং সারা দেশ জুড়ে দেখুন। ওখানে যোগী ফতোয়া দিয়েছে যে শুক্রবার দিন হোলি এবং ওই দিন নামাজ, একটু জুম্মাবার নামাজ আছে, ওই দিন হোলি আছে, আর সারা বছর তো শুক্রবার দিন জুম্মাবারের নামাজ পড়া হয়। এবারে যখন হোলি পড়ে গেছে, ওই দিন মুসলিমরা ঘর থেকে বেরোবেন না, তারা ভেতরে থাকুন, মসজিদগুলোকে চাপা দিয়ে দিন। অতীতে তো স্বাধীনতার এত বছর কেটে গেছে, অতীতে তো এরকম ফতোয়া জারি করতে হয়নি। নদিয়া জেলায় তৃণমূলের একটা পৌরসভার তরফ থেকে ফতোয়া জারি হয়েছে যে মাছ মাংস খাওয়া বন্ধ রাখুন হোলির দিনে। কারণ আমরা যারা খবরাখবর রাখেন তারা জানেন যে ইসকনকে, নদিয়া জেলাতে ইসকনকে তৃণমূল সরকার 700 একর জমি পাইয়ে দিয়েছে মন্দির গড়ার জন্য। আর হুগলিতে ওরা একটা শিল্প, মানে 80% হয়ে যাওয়া শিল্পকে ওরা গুঁড়িয়ে দিয়েছে ডিনামাইট চার্জ করে। এই যে পরিস্থিতিটা, চটকল শ্রমিক, যারা পাট চাষি, তাদের অবস্থা কি, কোন পর্যায়ে রয়েছে? যারা বোরো ধান চাষ করছে এই মুহূর্তে, শিক্ষিত বেকার, চাকরির যে অবস্থা, সেই জায়গাতে দাঁড়িয়ে এই সমস্ত সমস্যা থেকে সাধারণ মানুষের চোখটা ঘুরিয়ে দেওয়ার জন্য কলকাতা টিভি পারছে না। সেখানে ওই ময়ূররঞ্জন ঘোষের মতন একজন আছে তৃণমূলের হয়ে ব্যাটিং করার জন্য, কিন্তু টিআরপি খুব খারাপ অবস্থা। এই যে টিআরপির যে প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছি যে এবিপি আনন্দে সবচেয়ে বেশি, তারপরে আর বাংলা। মানুষকে গেলানো হচ্ছে এইগুলো, এবং এটা একটা সেটিং। এই সেটিং তত্ত্বে যারা বিশ্বাস করেন না, যে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, ধর্ম তো আমাদের কারো পেটের ভাত জোগায় না, আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় না। স্বাস্থ্যক্ষেত্রে কি নিদারুণ চেহারা, বাইরে রং টং করে দিয়েছে, ভিতরে গিয়ে দেখুন মহকুমা হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখুন, গ্রামাঞ্চল থেকে রুগীরা যাচ্ছে আর সব দেহ গাড়িতে না হয়তো ম্যাটার করে মৃতদেহ ফেরত আসছে। আমি তো তাই দেখতে পাচ্ছি। আর বেসরকারি নার্সিংহোমগুলো, যেগুলো তৃণমূলের নেতাদের টাকা দেয়, নিয়মিত তোলা দেয়, তারা রমরমিয়ে কারবার চালাচ্ছে, ভিটে মাটি বিক্রি হয়ে যাচ্ছে। আজকেই পাড়াতে এক মহিলা স্ট্রোক হয়েছে, যে তাকে হাসপাতালে ভর্তি করেছে। তার ছেলের দোকানটা, মুদিখানা দোকান আছে একটা, আজকে বন্ধ রয়েছে। নিদারুণ খারাপ অবস্থা। হাসপাতাল প্রথমে ভর্তি করেছিল, এবার তারা ভাবনা চিন্তা করছে ওখানে উলুবেরিয়ার কোনো একটা নার্সিংহোমে দেবে। নার্সিংহোমে দিলে কত খরচ, সাধারণ সাব ডিভিশন শহরের নার্সিংহোমে কি বিপুল খরচ, সকলেই জানেন। এখানে বিস্তারিত বলার কিছু জায়গা। ময়ূররঞ্জন ঘোষের কাজ হচ্ছে এই যে সমস্যাগুলো, কথা বলতে গেলে এই যে সমস্যাগুলো আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, পঞ্চায়েতের চুরি থেকে সবকিছু, জীবনের যে সমস্যা সংকট, তা থেকে মানুষকে ঘুরিয়ে দাও। ওরা জানে যে
এভাবে পশ্চিমবঙ্গে বিজেপি জানে, বিজেপির নেতৃত্ব জানে, এবং বিজেপির প্রয়োজনও নেই, আরএসএস নাগপুরের প্রয়োজনও নেই এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার। কারণ একবারে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সেই জায়গাটা যেখানে একেবারে আরএসএস যেমনটি চায় তেমনটি একটা সরকার চলছে, যেমনটি চায় তেমনটি একটা সরকার চলছে। এখানে সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়েছে মমতা ব্যানার্জি। তাদের স্বাধীনতা নেই, মানে তৃণমূল যতক্ষণ পহরা দেবে ততক্ষণ তারা স্বাধীন, নয়তো তাদের স্বাধীনতা নেই। এই স্বাধীনতা তাদের আগে, এই ধরনের পরাধীনতা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের আগে ছিল না। এটাই নাগপুর চায়, এই ধরনের পরাধীনতার শিকলে তাদের বেঁধে রাখতে। এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী শক্তি মাথা তুলতে পারেনি এতদিন। তারা বিপুল পয়সা বিনিয়োগ করছে। মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশের মতন, উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি হয়েছে, এটা যেহেতু উড়িষ্যার পাশে, এখানে জগন্নাথ মন্দির তৈরি করছেন। ইসকনকে 700 একর জায়গা দিয়েছেন, আগেই বলেছি। দীঘাতে এপ্রিল মাসে শুনছি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। আর গ্রামাঞ্চলে আমি যা বলি, এখানে প্রায় সর্বত্রই এই তাতিয়ে দেওয়া বিজেপি কর্মী, এদের পিছনে উস্কানি রয়েছে। এই সমস্ত বিভিন্ন পুজো আচ্চা যেগুলো আগে ছিল না সেগুলো বাড়ছে, তার সঙ্গে ভিন রাজ্যের সংস্কৃতি ঢুকছে, হাঙ্গামা, ড্যান্স হাঙ্গামা, জানেন সকলে। ময়ূর রঞ্জন ঘোষ হচ্ছে এই সমস্ত থেকে সচেতন প্রগতিশীল মানুষের, সুবুদ্ধি সম্পন্ন যে মানুষ, তাদের দূরে সরিয়ে রাখার একটা হাতিয়ার। এইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু হয়তো আপনারা ময়ূকের ওপর মনের ঝাল মেটাবার জন্য মেন স্ট্রিম বামপন্থী যে কর্মীরা লড়ছে। বলেছি 3 জনের নাম: শতরূপ, পলাশ দাস, সৃজন ভট্টাচার্য, আরো অনেকেই, সর্বত্র আমার বন্ধুরাও আছেন, বিভিন্ন বামপন্থী পার্টি কর্মীরা আছে, সকলেই বলছেন, সর্বত্র বলছেন, রাস্তাঘাটে বলছেন, মানুষ শুনছে, বামপন্থীদের কথা শুনছে। ওই যে বামপন্থীরা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা কথা বলে না কোথাও, এসব বাজে কথা। আর একবারে হয়তো ভোটটা আলাদা ব্যাপার, মানুষ বুঝছে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝছে ভোট কি হবে না ভোট সেটা দেখা যাবে 26 সালে। কিন্তু এটা বলে দেওয়া যায়, এটা আমরা সব বলি যে ভারতবর্ষে তো আরএসএস এর স্বপ্ন পূরণ হবেই না। উত্তরপ্রদেশের ভোটটা খুব ভালো ভোট হয়নি, ও চ্যানেলগুলো বা বিভিন্ন সাংবাদিকরাই যাই সার্টিফিকেট দিন না কেন, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে খুব ভালো ধরনের ভোট হয়নি। পশ্চিমবঙ্গের মতন হাঙ্গামা হয়নি ঠিকই কথা, কিন্তু ছাপিয়ে পড়ে আরএসএস এর বাহিনী যেভাবে ভোটটা করিয়েছে উত্তরপ্রদেশে, এই রেজাল্টটা হতো না। ঠিক ত্রিপুরাতে বিজেপি যেভাবে ভোটটা করেছে, যোগী অনেকটা সেই চেষ্টা করেছে, কিন্তু সমাজবাদী পার্টি, কংগ্রেস, এরা নিজেদের মধ্যে একটু দ্বন্দ্বে লিপ্ত ছিল বলে এরা সরাসরি বলতে পারেনি। আর নরম সাম্প্রদায়িকতার প্রশ্নে খেলতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল কি অবস্থা হয়েছে আমরা দেখেছি। যাই হোক, নাগপুরের স্বপ্ন সফল হবে না, আর পশ্চিমবঙ্গের বিজেপির স্বপ্ন সফল হবে না। ওইসব ফেক হিন্দুত্ববাদ এখানে প্রতিষ্ঠিত হবে না। সরকারে গিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে না। এসব অশিক্ষিত, দুর্ভাগ্যজনক ভারতবর্ষে 75 বছর পরে, বছরে ভারতবর্ষে মূল শাসকরা জোকার, অশিক্ষিত বলা চলে, যেটা আমেরিকাতে ঘটতে দেখছি আমরা। 47তম রাষ্ট্রপতি উদয় জোকার, ভারতবর্ষে সেরকম ঘটেছে। টেলিপ্রম্পটার ছাড়া কথা বলতে পারে না, সাংবাদিক বৈঠক করতে পারে না, এসব সাংবাদিকরা জিজ্ঞাসা বলে কি কুটুম্বম কুটুম্বম করে, এসব ব্যাপার ট্যাপার আর কি। ভারতবর্ষে যারা রাষ্ট্রপ্রধানদের
চয়েস করে বাংলাদেশের যে নির্বাচন যে পদ্ধতি, সেটাও তো খুব গোলমেলে এবং খুব বাজে টাইপের আর কি। তার মধ্যে থেকে তারা নিজেদের তৈরি অনেকগুলো রাজনৈতিক দলের দোকান খুলে রেখেছে, তার মধ্যে থেকে একটাকে বেছে নিয়েছে, মোদিকে বেছে নিয়েছে, প্রতিদিন কংগ্রেসকে বেছে নিয়েছিল, এখন মোদির ওপর দিয়ে তারা চালাচ্ছে। তো এই অবস্থা চলতে থাকবে, এই বিকাশের পথে এই অবস্থা কিছুদিন চলতে থাকবে। এর বিরুদ্ধে আমি আশাবাদী যে মানুষ সামনে এগিয়ে যাবে, এই শক্তিও পরাজিত হবে। আমি হতাশাবাদী নই, এই শক্তি পরাজিত হবে, পরাজয়ের লক্ষণ আছে, এদের সর্বাঙ্গে পরাজয়ের লক্ষণ আছে। যাই হোক, আমার বন্ধুদের অনুরোধ করবো যে ময়ূররঞ্জন ঘোষের বিরুদ্ধে যদি বলতে হয় আপনারা বলুন, আপনাদের ভিডিও পোস্ট করুন লম্বা লম্বা হ্যাজ নামান, কিন্তু আপনাদের যারা বন্ধু ভাবেন, যারা সরাসরি রাজনীতিটা করেন, প্রগতিশীলতার পক্ষে থাকেন, তাদের হঠাৎ দেখে দেবেন যে তারা চা কফি খেয়ে আসে, তারা ময়ূররঞ্জনের বিরুদ্ধে কিছু বলছেন না, না করলেই ভালো হয় আর কি। ধন্যবাদ, আশা করি অনুরোধটা রাখবেন।